তখন আপনি দেখবেন যে জিমেল কোথায় আছে। আমরা ব্রাউজারে দেখব, তাই না? আমাদের তো আগে ব্রাউজারটা থাকতে হবে, তাই না? তো কি কি ব্রাউজার আছে? গুগল ক্রোম, তারপরে হচ্ছে জুম মিটিং, না সরি কি বলি, গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এক্সপ্লোরার, এরকম কয়েকটা ব্রাউজার আছে। আপনাদেরকে সব ব্রাউজার মনে রাখার দরকার নাই, পার্টিকুলার এক দুটা ব্রাউজার যেগুলো আছে সেগুলোই মনে রাখেন। যেমন ইন্টারনেট ব্রাউজার আপনার মনে রাখতে হবে, ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজার দিয়ে কি কাজ? ব্রাউজারের কাজ হচ্ছে কি, যেমন গুগল ফর্ম, সরি আমি কি বলছি, গুগল ক্রোম, তাই না? গুগল ক্রোম, তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, বা এখন এটাকে ইন্টারনেট এক্সপ্লোরার বলতাম, আগে এক্সপ্লোরার, এক্সপ্লোরার সব বানান ভুলে গেছে। এখন এটাকে মাইক্রোসফট এজ বলে, মাইক্রোসফট ইডিজিই এজ বলে, হ্যাঁ মাইক্রোসফট এজ বলে। ফায়ারফক্স, অপেরা মিনি, আপনাদের ইয়েতে এগুলো ছিল, হ্যাঁ ফায়ারফক্স, ফক্স, অপেরা মিনি, এরকম অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার আমাদের আছে। তো মরজিলা, এটা আসলে মরজিলা, মরজিলা, হ্যাঁ ডাক ডাক গো, ও থাকতে পারে, ওই আমি আর জানি না কি, মানে এরকম থাকতে পারে। মরজিলা, ফায়ারফক্স যেগুলো বেশি ইউজ করা হয়, ইউসি ব্রাউজার অনেকে আমরা করি না, অপেরা মিনি। অপেরা আবার ওই অপেরা ভাইবেন না, ওই যে অপেরা সং ভাইবেন না, অপেরা মিনি। আর একটা হচ্ছে আপনার কি বললাম, ইউসি ব্রাউজার। মেগা, মেগা হচ্ছে ড্রপ বক্সের কাজ করে, ইউসি ব্রাউজার। এটা হলো ইন্টারনেট ব্রাউজার। এবার সার্চ ইঞ্জিন যদি বলে, সার্চ ইঞ্জিন কি কি আছে? সার্চ ইঞ্জিন আছে ধরেন গুগল, অনেকে ওই গুগল মাইক্রো ইন্টারনেট ব্রাউজার বললে গুগল, ইন্টারনেট ব্রাউজার বললে ও গুগল বুঝে। গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, মানে ইন্টারনেট, হ্যাঁ বাংলাদেশি একটা ইন্টারনেট ব্রাউজার ইয়ে আছে, সার্চ ইঞ্জিন আছে, বলেন তো কি? ঠিক আছে, পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন আছে, এখন সেটা মরে গেছে। পিপিলিকা যেমন মরে যায়, পিপিলিকা, হ্যাঁ ঠিক আছে, পিপিলিকা। তারপরে আর কি, ইয়াহু, ইয়াহু .com আর কি, এরকম, বা msn.com এরকম আছে আর কি। হ্যাঁ এটা গুগল ক্রোম যেমন গুগল কোম্পানির একটা প্রোডাক্ট, সার্চ ইঞ্জিন গুগলও গুগলের একটা প্রোডাক্ট। পিপিলিকা আমাদের প্রোডাক্ট, চলে গেছে, মৃত হয়ে গেছে। এই ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। দ্যাটস ওয়াই এমএসএন এবং ইয়াহু এটাও কি মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, ঠিক আছে এরকম। তো এরকম সার্চ ইঞ্জিন আছে। এখন জিমেল লাগবে কেন? জিমেল লাগবে কারণ আপনি কোথায় ইয়ে করতেছেন, মানে ওরা তো বলছে একটু, হ্যাঁ এটা কি কল ধরতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ মিথিলা, হ্যাঁ মিথিলা, এইটা কি নাম্বার, এইটা কি নাম্বার? আর সরাসরি কি আমি জিমেলে যেতে পারবো, যে এখানে লিখলাম জিমেল, বা ওয়ার্ড ফাইলে কি গিয়ে যেতে বলবো যে আমাকে একটা জিমেল খুলে দাও? না, আমাকে কোনো একটা
ব্রাউজারের হেল্প নিতে হবে, আইদার ফায়ারফক্সের ব্রাউজার নিয়ে হেল্প নেবেন, অথবা মাইক্রোসফট অফিসে নেবেন, অথবা গুগল ক্রোমে নেবেন। তো সবাই গুগল ক্রোমটাই বেশি প্রেফার করে, তো গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পরে আপনার যেহেতু জিমেল দিয়ে কাজ, সরাসরি জিমেলেও যেতে পারেন, অথবা এইটা আপনার সামনে চলে আসতে পারে। ঠিক আছে, এখন আমি এখানে সাইন ইন হ্যাঁ আছে, আমি ধরেন আপাতত সাইন আউট হয়ে যায়। ঠিক আছে, সাইন আউট হয়ে যায়, তারপরে আপনাদেরকে দেখাই। এত বড় হয়ে আছে কেন বুঝতেছি না। 175 দেওয়া, সাইন আউট তো হইতে পারতেছি না। আচ্ছা, এই তো এই অবস্থায় আছেন। হ্যাঁ, ধরেন সবাই এখন যারা আছেন সবাই এই অবস্থায় আপনার সামনে আসবে। আসার পরে আপনার প্রথম কাজ হবে জিমেলে লগ ইন করা, সাইন ইন করা। সাইন ইন বা লগ ইন একই। ও দাও দাও দাও, নো দাও। হ্যাঁ বাস, ঠিক আছে। সাইন ইন, তুমি এটা দেখালো না, ওটা দিয়ে দাও। সাইন ইন অথবা লগ ইন, এই দুইটা একই অর্থ বহন করে। লগ ইন মানে কি? লগ ইন করা মানে এন্ট্রি নেওয়া। হ্যাঁ, আর সাইন আউট এবং লগ আউট একই অর্থ বহন করে। তাহলে রেজিস্টার কি? রেজিস্টার করা আর সাইন আপ করা, এই দুটো টার্ম একই। লিখে রাখেন, এগুলো লেখেন না কেন? চায়া আছে, কোন দিকে চায়া আছে আমি বুঝতেছি না। কই ছিঁড়া না তো, ফাঁকা ফাঁকা, বোতাম আছে, বোতাম আছে। সাইন আপ অথবা রেজিস্টার করা, তার মানে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে, আর সাইন ইন, লগ ইন, সাইন আউট, লগ আউট। সাইন ইন মানে কি? কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা পেজে ঢোকা, আর লগ আউট মানে বের হয়ে আসা, আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বের হয়ে আসা। জানলে ভালো, না জানলে নতুন শুনলে এগুলা নোট ডাউন করেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে লগ ইন করি, লগ আউট করি, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন ফেসবুকে লগ ইন করি না, বারবার করি না। একবার যে করছি পাসওয়ার্ড ভুলে গেছি, ওইটাই চলতেছে, তাই না? সো যে কোনো কিছু যেরকম পাসওয়ার্ড যেহেতু ভুলে যান, সেহেতু একটা কাজ করবেন যে নিজের নামে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, খুলে জিমেলে ঢুকবেন, ঢুকে পাসওয়ার্ড গুলা কোথাও এক জায়গায় লিখে রাখবেন, কোন একটা জিমেল অ্যাড্রেসে লিখে রাখবেন, যাতে করে আপনার যে কোনো সময় আপনার ব্যস্ততার মধ্যেও আপনি যেন ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারেন। ঠিক আছে, কারণ আমরা নানান কাজে ব্যস্ত, এটা স্বাভাবিক, এরকম হবেই। এবার সাইন ইন, আপনি সরাসরি জিমেলে যেতে পারেন, যেহেতু আপনি গুগল ফর্ম তৈরি করবেন। হ্যাঁ, এরা এখানে দেখেন বলছে যে সাবমিট ফর্ম ওয়েব প্ল্যাটফর্ম, এবং এরা বলে দিছে যে এটা একটা গুগলের ফর্ম হবে, এটা গুগলের ফর্ম হবে। হ্যাঁ, গুগলের একটা ফর্ম হবে। সো আপনাকে গুগল জিমেলে যেতে হবে। আপনি ওই outlook.com বা hotmail.com বা yahoomail.com দিয়ে খুলে খুব একটা কাজ করতে পারবেন না, কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রে কি বলছে যে গুগল ড্রাইভ ইউজ করে করো। এই দেখেন লেখা আছে গুগল ড্রাইভ ইউজ করে করো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? আগে জিমেলে লগ ইন করতে হবে। প্রত্যেকের যার যার জিমেল আছে, যদি উল্টাপাল্টা নামে জিমেল থাকে সেটা না, নিজের নামে একটা জিমেল খুলে নেবেন। কিভাবে করবেন দেখেন, আপনি এই যে গুগলে আসার পরে জিমেলে যাবেন, এটা হচ্ছে স্টেপ 1। আসেন, প্রথমে জিমেলে যাবেন, জিমেলে গিয়ে যদি দেখেন যে অন্য কারো জিমেল অ্যাড্রেসে লগ ইন করা আছে, তাহলে সেখান থেকে কি করবেন? সাইন আউট করে নেবেন, হ্যাঁ মানে লগ আউট করে নেবেন। কোনো আদার্স কোনো জিমেল অ্যাড্রেসে ঢুকবেন না। ঠিক আছে, আদার কোনো জিমেল অ্যাড্রেসে ঢুকবেন না। তো এখানে দেখেন যাদের জিমেল অ্যাড্রেস আছে অলরেডি, তারা তো জাস্ট ইমেলটা লিখবেন, রাইট?
কিন্তু ধরেন আপনার কোনো জিমেল অ্যাড্রেস নাই বা জীবনে এই প্রথম জিমেল অ্যাড্রেস খুলতেছেন, সে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি একদিন করবেন, এটা কি প্রতিদিন করতে হবে? না, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে হচ্ছে রেজিস্টার করা, ঠিক আছে? যদি আপনার এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট এখানে জিমেল অ্যাড্রেসটা লিখবেন, ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপে যাবেন, নেক্সট স্টেপে গেলে হচ্ছে কি পাসওয়ার্ড দিবেন। এখন কেউ কেউ আছে যে আমার জিমেল অ্যাড্রেস মনে আছে, পাসওয়ার্ড মনে নাই, সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ডে দিবেন, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ কি, যে আমার, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ইউজ পার্সোনাল ইমেল দিলেই আপনার নাম ধাম দিয়ে খুব ইজিলি অ্যাকাউন্ট খোলা যায়, খুব ইজিলি, হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আজকে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন তো আপনাদের জিমেল অ্যাড্রেস হয়ে গেল। এবার জিমেল অ্যাড্রেসটা মনে রাখবেন, জিমেল ওর দিকে না তাকায় আমাদের ও খেলুক। হ্যাঁ, আমি পড়াচ্ছি, আমার ব্রেক হচ্ছে না, আপনাদের ব্রেক হচ্ছে। ছোট মানুষ খেলবে, এটাই তো স্বাভাবিক। তো দেখেন, তো আপনারা প্রথমে জিমেল দিবেন, সাইন ইন দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কি যার যার পাসওয়ার্ড দিবেন। আর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে 3টা অপশন দিবেন, খেয়াল করেন, এটা অ্যাসেসমেন্টের দিন প্রচুর হয়, আপনারা পাসওয়ার্ড ভুলে যান। একটা সামান্য অ্যাসেসমেন্টে যাচ্ছেন, একদিনের জন্য অ্যাসেসমেন্ট দিবেন, ওই অ্যাসেসমেন্টের দিনও পাসওয়ার্ড ভুলে গেছে, মানে কতটা সিরিয়াসনেসের অভাব। একদিন অ্যাসেসমেন্টের জন্য শুধু পাসওয়ার্ডটা লাগবে, ওই দিনও পাসওয়ার্ডটা ভুলে গেছে, ঠিক আছে? তো সেটা এখন পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন আপনারা তার আমি মারতে পারি না অ্যাসেসরের সামনে। তখন যেটা করবেন, আপনি গেট ভেরিফিকেশন কোড, আপনার সাথে যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারে আপনি একটা কোড পাঠাবেন, কোড পাঠাইলেই আপনার পাসওয়ার্ডে ঢুকতে দিবে, বুঝতে পারছেন? এবার এখানেও ভুল করে, একটা পাসওয়ার্ড দিছে, একটা মানে মেইলে দিছে, ফোন নাম্বার দিছে, এই ফোন নাম্বার আবার সাথে আনে না, এই ফোন নাম্বার আবার আমার মার কাছে রেখে আসছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। একটু আপনারা স্মার্টফোন ইউজ করেন, বাট আপনাদেরকে স্মার্টলি কাজ করতে হবে। আপনার জিমেল অ্যাড্রেসে যদি আপনি লগ ইন করতে না পারেন, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, এখানে লসটা কার? কম্পিটেন্ট কাকে দিবে? আপনাকে না আমাকে? অবশ্যই আপনাকে দিবে। অ্যাসেসর বলবে যে ঠিক আছে ভুলে গেছেন, ওকে নো প্রবলেম, থাক, করতে হবে না। একটা নতুন এটাও পারবে না, ওই অ্যাসেসমেন্টে দিয়ে আপনাদের মধ্যে এমন গাধা গোবর আছে যে তারা ওটাও পারবে না, যে একটা নতুন অ্যাকাউন্ট খুইলা পাসওয়ার্ড খুইলা তাড়াতাড়ি করে দেখায়। আজকে মা পড়ে যাবো, দুষ্টুমি করেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আমার কি করতে হবে। ফরগেট পাসওয়ার্ড দিবেন। আপনারা বলতেছেন যে আমরা তো ফেসবুক ইউজ করি, বাট ফেসবুকেও এই অপশনগুলো দিয়ে রাখছে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, এই অ্যাকাউন্টটা যাতে হারায় না যায়, সামহাউ যেন আপনি অ্যাক্সেস করতে পারেন, তার ব্যবস্থা আছে। এই যে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, এটাও বোঝে না, মানে না প্র্যাকটিস না করলে হয় না, তো এগুলো তো প্র্যাকটিস, ম্যাটার অফ প্র্যাকটিস। তো পাসওয়ার্ড দিলেন, তারপরে আপনি ঢুকলেন, আর পাসওয়ার্ড লিখে রাখবেন, কোথাও এক জায়গায় পাসওয়ার্ড দরকার হয় আপনি লিখে রাখবেন, সমস্যা তো নাই। এবার ঢোকার পরে এটা কোথায় আসছি? জিমেলে আসছি। আমার কাজ কি? ফর্মের সাথে। তাহলে আমি যাব কোথায়? গুগল ফর্মে চলে যাব সরাসরি। 9 ডটসে ক্লিক করবেন। এই যে এই নামে আপনি ঢুকছেন, তার মানে আপনার এখানে 9 ডটস আছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে এই ফর্মটাতে প্রেস করবেন, এই ফর্মটাতে প্রেস করবেন। তাহলে আপনি কিসে আসলেন? গুগল ফর্মে আসলেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি চাইলে ইজিলি ফর্ম তৈরি করে ফেলতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে?
কম টম তৈরি করে ফেলতে পারেন, বাট তারা সেটা বলে নাই, তারা একটু কাহিনী করছে। আবার তারা বলছে যে গুগল ড্রাইভে যাবা, সেখানে গিয়ে গুগল ড্রাইভ কি অ্যাকচুয়ালি বলেন তো? গুগল ড্রাইভ কি? মেমোরি স্টোরেজ। কি স্টোরেজ? অফলাইন না অনলাইন? অনলাইন স্টোরেজ। যে কোনো অনলাইন স্টোরেজকে আমরা কি বলি? ক্লাউড স্টোরেজ বলি। ক্লাউড, যে কোনো অনলাইন স্টোরেজকে আমি ক্লাউড স্টোরেজ বলি। এই যে প্রিয়াঙ্কা.তমা নামে যে একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এটা স্টোরেজ কি আমার কাছে আছে বা এই পিসিতে আছে? আছে? এই পিসিতে আছে কিনা স্টোরেজটা? নাই তো। স্টোরেজ কোনগুলো আছে? এইগুলা হচ্ছে স্টোরেজ, তাই না? এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এগুলো হচ্ছে এই পিসি স্টোরেজ। আর এই স্টোরেজটা যে আমি অ্যাক্সেস করলাম, এটা কোত্থেকে কিভাবে অ্যাক্সেস করলাম? জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে। যাদের যখনই আপনি গুগলে বা গুগল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্ট করবেন, আপনার সাথে 15 জিবি স্টোরেজ বাই ডিফল্ট দিয়ে দেয়। 15 জিবি স্টোরেজ দিয়ে যায়। এই যে ড্রাইভ আছে না, ড্রাইভ অ্যাকচুয়ালি হচ্ছে আপনি এই জিমেলের সাথে লিঙ্ক আপ করে আপনি 15 জিবি ডাটা পেয়েছেন, মানে স্টোরেজ পেয়েছেন। এই স্টোরেজে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। আমার এখানে কত আছে? 100 জিবি। 100 জিবি কেন? আমি কিনছি, আমি ওদের কাছ থেকে স্টোরেজ কিনে নিছি। আমার 15 জিবিতে হচ্ছিল না, ঠিক আছে? তখন আমি কি করছি? স্টোরেজ কিনে নিছি। স্টোরেজ কিনা যায়, আপনি চাইলে বছরে 1100-1200 টাকা করে স্টোরেজ কিনতে পারবেন। এটার জন্য পে করা লাগে, প্রতি বছর পে করবেন। 1 বছর মেয়াদ থাকে। 15 জিবি এমনি ফ্রি দেয়। এরপরে বলে ভাই কিনো, আমার থেকে কিনো, তোমার তো লাগছে প্রতিদিন, তুমি কিনো। দেখবেন কিছু হলে 15 জিবি ফুল, কিছু একটা হলে 15 জিবি ফুল হয়ে যায়। তখন আপনাদের স্টুডেন্টদের জন্য বুদ্ধি হচ্ছে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে? আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এবার আপনি যদি এনএসডি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনাকে যেহেতু গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এবার 15 জিবি যদি ফ্রি মানে ফুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আর ফোল্ডার তৈরি করতে পারবেন না। সো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে নতুন করে একটা ফোল্ডার খুলেই নেন, ঠিক আছে? নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খোলেন, পাসওয়ার্ডটাও মনে থাকবে, পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন। সেই পাসওয়ার্ডটা দয়া করে অ্যাসেসমেন্টের দিন নিয়ে আসেন, যে আমার তো একটা পার্ট আছে জিমেল, সো আমি সেটা নিয়ে আসবো। তাহলে আমার কি হলো? তাহলে আমি প্রথমত জিমেলে গেলাম। ফার্স্ট স্টেপ কি? জিমেলের অ্যাকাউন্টে ঢুকলেন, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্টে ঢুকলেন, ঢোকার পরে গুগল ড্রাইভে গেলেন। সেকেন্ড স্টেপ কি? গুগল ড্রাইভে গেছি, ড্রাইভে গিয়ে নিউ নামে একটা বাটন আছে, এই পাশে দেখেন আছে না? এখানে একটা ফোল্ডার তৈরি করব। ওরা কি বলছে, কি নামে ফোল্ডার তৈরি করতে? এনএসডি অ্যাসেসমেন্ট। তাহলে লিখে রাখেন যে 6 নাম্বার কাজটা করব। এটা আপনাদের সাথে কিন্তু আপনাকে দিয়ে দিবে অ্যাসেসমেন্টের দিন পরীক্ষায়, এই শীটটা আপনাকে দেবে, এখান থেকে দেখে দেখে করে ফেলবেন। তো বলছে যে গুগল ড্রাইভে গিয়ে এনএসডি অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করো, ঠিক আছে? করলেন। আমার এখানে অনেক কিছু আছে, আপনাদের এখানে তো এত কিছু থাকে না। সো এই যে দেখেন 1:45-এ আমি একটা কি তৈরি করছি, এনএসডি অ্যাসেসমেন্ট নামে একটা। তাহলে 6 নাম্বার স্টেপে যাব, জব শিটের 6 নাম্বার স্টেপে যাব। এই যে একটা মেয়ে দেখা যাচ্ছে না, ওর গরম লাগছে, ঠিক আছে? এবার ওর এখানে এসে একটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন এই যে এখানে গুগল ফর্ম তৈরি করার দেখা দিচ্ছে, তাই না? তো গুগল ফর্ম করবেন,
একটু আগেও কিন্তু আমি গুগল ফর্ম তৈরি নিছিলাম, আর এখন কি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের ভিতরে গুগল ফর্মটা তৈরি করলাম। এইটুকু কাজ কেন করতে হবে? কারণ তারা বলছে। হ্যাঁ পারবেন, কমপ্লেক্স হবে, ঠিক আছে। এই ফোল্ডারটা তৈরি করার পিছনে কারণ আছে, কারণগুলো পরে বুঝতে পারবেন। আপাতত কি হলো, একটা জব এখানে এখনো আমি এটা তৈরি করছি না, আমি কি বলছি যে এটা এই ফোল্ডারের ভিতর তৈরি হয়েছে, এখনো কি তৈরি হওয়া দেখাচ্ছে না, একটু পরে এটা চলে আসে, একটু পরে দেখবেন এখানে এই যে এই ফর্মটা চলে আসবে, ঠিক আছে, এই ফর্মটা একটু পরে চলে আসবে। আচ্ছা এই ফর্মের নাম কি দিতে বলছে, তাহলে স্টেপ 6, রাইট? না, এরপরে বলছে ক্রিয়েট আ গুগল ফর্ম করলাম, 7 নাম্বার স্টেপটা করলাম। 8 নাম্বারে গিয়ে বলছে সেভ দ্য ফর্ম, এই নেমে আপনার নাম আর জব 4 নামে এই ফর্মটার নামকরণ করেন। তাহলে এই যে এখানে এসে নামকরণ করবেন, কি আপনার নাম ধরেন কি কি দিব, মহুয়া, মহুয়া, এই নাম মানে বানান একটা হলি হবে, জব 4 ঠিক আছে, দিলেন। এটা হলো আপনার নামে একটা ফর্ম তৈরি হলো, তাই না? এইটাকে বলা হয় ফর্মের টাইটেল। এই যে উপরে যেটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মের, না সরি ফর্মের নেম, সরি সরি ভুল বলছি, ফর্মের নেম, ঠিক আছে। তো নামকরণ করতে বসে নামকরণ করছেন। এরপরে 9 নম্বরে বলছে যে এই ফর্মের একটা শর্ট এন্ড লিংক অ্যাসেসরকে মেল করো। তো ফর্ম তৈরি না করে কি মেল করবেন নাকি, তাই না? তাহলে 8, 9, 10 এগুলা পরে, প্রথমে সরি 9 থেকে যা আছে এগুলো পরে, যা করার করব, 9 থেকে যা আছে এগুলো পরে করব, তাই না? 8 পর্যন্ত করে ফেলছি, ওকে। এরপর আমরা স্পেসিফিকেশন শিটে চলে যাব, গিয়ে বলছে যে ঠিক আছে তুমি যে ফর্মটা তৈরি করছো সেই ফর্মের একটা টাইটেল হবে, একটা সাবটাইটেল হবে, একটা ডেসক্রিপশন হবে। তাইলে এই যে এটাকে বলছে কি ফর্মের নেম, আর এখানে হচ্ছে ফর্মের টাইটেল, এটাকে বলা হয় ফর্ম টাইটেল। এবার আপনি যখন এটা বারবার মুছবেন ও বারবার চলে আসবে, যতবার মুছবেন বেয়াদবের মতো চলে আসবে প্রতিবার। এজন্য কি করবেন, দুষ্টুমি করে শুধু ফার্স্ট ওয়ার্ডটা রেখে দিবেন। এবার এখানে লিখবেন অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন লেভেল 3 লেখেন। লেভেল 3, ঠিক আছে। আস্তে রূপে একে কি করে দেন, সরাই দেন, ঠিক আছে। অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন, এটাকে কি বলছি ফর্মের টাইটেল, ঠিক আছে। তারপরে ফর্মের ডেসক্রিপশন লিখবেন এখানে। তাহলে ম্যাম সাবটাইটেল কই লিখবো, আকাশে বাতাসে না, এখানেই লিখবেন। এখানে কিভাবে লিখবেন, এনএস দিয়ে লিখছে না, আমি শুধু এনএস দিয়ে লিখলাম, তাহলে এনএস দিয়ে, না আপনি কোনো শর্টকাট করতে পারবেন না, যা লেখা আছে তাই লিখতে হবে। তো এনএস দিয়ে লিখলাম। এবার একটা স্প্রে দিয়ে ওই যে দিস ফর্ম ডেসক্রিপশন লিখতেছি, দিস ফর্ম ইজ ক্রিয়েটেড for CREATED, created for assessment purposes, তাই না? ওকে। এবার তাহলে তো টাইটেল গেল। এবার এনএসডি কে, হ্যাঁ না এখানে যেটা লেখা আছে সেটা লিখবেন, এই যে পুরোটা লিখবেন। হ্যাঁ আমি জাস্ট বোঝানোর জন্য এতটুকু লিখছি। তাহলে দেখেন এটাকে তো ডেসক্রিপশন বোঝা যাচ্ছে, এটাকে টাইটেল বোঝা যাচ্ছে, কিন্তু এটা সাবটাইটেল বোঝা যাচ্ছে না, রাইট?
এজন্য এটাকে একটা বোল্ড করে দেন একটু, তাহলে বোঝা যাবে যে এটা একটা সাবটাইটেল, ফর্মের সাবটাইটেল। ঠিক আছে, এরপরে আপনারা যখন করতে যাবেন দেখবেন যে আমার এখানে একটা ইমেল আছে, রাইট? এই যে একটা ইমেল দেখা যাচ্ছে না, এইটা আপনাদের থাকবে না, এটা আপনাদের থাকতে হবে না। এইটুকু অংশ হচ্ছে ফর্মের মানে টাইটেল। যেমন আমরা যখন এক্সেল করছি উপরে কিছু থাকে না যে টাইটেল, তারপর নিচে গিয়ে সেটা ক্যালকুলেশন করছি, এইটুকু অংশ হচ্ছে ফর্মের আগ। এবার যদি বেসিক্যালি ফর্মটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় কেন, গুগল ফর্মে দেখবেন বিভিন্ন সার্ভে করার জন্য বা আপনাদের প্রশ্ন করার জন্য অথবা কারোর থেকে ইনফরমেশন নেওয়ার জন্যই গুগল ফর্মগুলো তৈরি করা হয়। যে আপনি এখানে আসেন কিন্তু দূরবর্তী কোনো স্থান থেকে আপনার সাথে কমিউনিকেশন করা প্রয়োজন, তখনই কিন্তু আমরা গুগল ফর্মটা ইউজ করি। হ্যাঁ, তো এই কারণে বলা হয় যে কোশ্চেন, এই যে দেখেন বলছে আনটাইটেল কোশ্চেন, মানে এখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন শুরু। এইটুকু অংশ কি উপরে থাকবে, যে কি কারণে ফর্মটা তৈরি করলেন, কার পারপাসে তৈরি করলেন, এগুলা। নিচ থেকে শুরু হচ্ছে যে এই ফর্মের থেকে আপনি কি ডাটা অ্যাকচুয়ালি কালেক্ট করতে চাচ্ছেন, কি ডাটা অ্যাকচুয়ালি কালেক্ট করতে চাচ্ছেন। যদি আপনাদেরকে আমি এরকম বলি যে আপনাদেরকে আমি একটা সাদা শীট দিয়ে দিলাম, গিয়ে বললাম যে আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনার বাবার নাম দেন, মার নাম দেন, এইটুকু ইনফরমেশন আমাকে দিয়ে আপনারা আমাকে একটা সাদা কাগজ আপনাদেরকে সবাইকে একটা করে দিয়ে দিলাম। আপনারা কি করবেন, ধরেন মিম কি করলো, সে প্রথমে নিজের নাম লিখলো, এরপর সে তার অ্যাড্রেস দিল, তারপর সে তার বাবার নাম মার নাম দিল, তারপরে সে ফোন নাম্বারটা দিল। এটা হচ্ছে মিম পূরণ করলো। এবার সুরাইয়াকে দিলাম, ও কি লোক প্রথমে নিজের নাম লিখলো, তারপর বয়ফ্রেন্ডের নাম লিখলো, হ্যাঁ, তারপরে একটা ফোন নাম্বার দিল, আবার তারপরে অ্যাড্রেস দিল, তারপর সে বাবার নাম মায়ের নাম দিল। এবার মহুয়াকে দিলাম, সে কি করলো, প্রথমে নিজের নাম দিল, তারপর জামাইয়ের নাম দিল ভালোবেসে, তারপর লাইফ লাইনের নাম্বার দিল, তারপরে ছেলের নাম্বার দিল, তারপরে সব ডিটেলস লিখলো। তাহলে কি হলো, অর্গানাইজ হলো জিনিসটা, একদম উল্টা পাল্টা। তখন আমরা কি করি না, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেসও আমার দরকার নাই, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তাই না? তখন আমরা কি করি, একটা ফর্ম দিয়ে দিই যে ঠিক আছে, এই একটা ফর্ম দিলাম, এই ফর্মে কিছু রিকোয়ার্ড জায়গা দিলাম, যে নেম লিখবা, নেমের পাশে নেম লিখবা, ফাদার্স নেমের পাশে ফাদার্স নেম লিখবা, মাদার্স নেমের পাশে মাদার্স নেম লিখবা, তারপরে তোমার ফোন নাম্বারটা দিবা, তাই না? তো এরকমই যখন এই ফর্মটা, আপনি একটা ফর্ম তৈরি করলেন কিন্তু ফর্মটা কেউ ফিল আপ করলো না, কেউ ফর্মে কিছু রেসপন্স করলো না, তাহলে হইলো ফর্ম করে লাভ কি? একটা ফর্ম তৈরি করে রাখলেন, কেউ রেসপন্স করে নাই, তাহলে এই ফর্ম দিয়ে লাভ কি? তো আপনার ফর্মটাও কেউ না কেউ কি করবে, রেসপন্স করবে। আর অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর রেসপন্স করবে। তো তাকে তো আগে বুঝাইতে হবে যে তুমি একটা নামের জায়গায় নাম দাও। তাহলে প্রথমত এই কোশ্চেনের জায়গায় আপনি দিলেন কি, নেম, তাই না? নেম দিলেন, এখন বুঝাইলেন ফর্মকে, বলতেছেন এই ফর্মটা শর্ট নেম হবে। প্রথমে নেম, এটা হচ্ছে আমরা যখন ফর্ম তৈরি করি তখন আমরা কি করি, একটা টেবিল নেই, তাই না? ধরেন 3টা 4টা টেবিল নিলাম, প্রথমে বললাম যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট ফর্ম, মেন মার্চ করলাম, মার্চ করে বললাম কি স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে? তারপরে আমি কি বলি, এখানে কি বলি, ফর্মেট লেবেল দেই না, এটা কি ফর্মেট লেবেল, এটা কি বলি নেম, তারপরে এখানে একটা কোলন মারি, তারপরে বলি সাদা জায়গা রেখে দিই, রাইট? সাদা জায়গা রেখে দিই, তারপরে বলি কি মোবাইল নাম্বার, তাই না? বলি কি না মোবাইল নাম্বার। তাহলে এখানে আমি কি করি, কোলন মারি, আর এখানে সাদা জায়গা রেখে দিই, যে যার মতো তার ইনপুট দেয়।
তাহলে প্রথমে থাকতেছে নেম, তারপর বলতেছে মোবাইল নাম্বার, তারপর ধরেন একটা ইমেল অ্যাড্রেস, তাই না? এরকম না? তাহলে এগুলোকে আমরা কি বলবো? এই তিনটাকে, এই যে তিনটাকে, এটা তো ফর্মের টাইটেল মাইটেল, এটা হচ্ছে ফর্মের লেবেল, রাইট? আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিলাম। তো এখানেও নেম মানে হচ্ছে ফর্মের কোশ্চেন, এই যে একটা কোশ্চেন, কোশ্চেনের পরে নেম হচ্ছে লেবেল, ফর্মের লেবেল, আর এই যে সাদা জায়গাটা এটা হচ্ছে ওই অ্যান্সার লেখার জন্য জায়গা, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেসটা। আর আপনি কি বলে দিলেন, এটা হচ্ছে শর্ট অ্যান্সার হবে, কারণ নেম কত দূর হয়, ধরেন সৌদি আরবের বাদশাদের নেমেও বড় জোর 17 থেকে 18 লেটারের বেশি হয় না। মোহাম্মদ, বিন, খালেদ, ইবনে হলেও কিন্তু বড় ধরনের 20 থেকে 24 ওয়ার্ডের বেশি হয় না। ওয়ার্ড কেন বলতেছি, লেটারের বেশি হয় না, তাই না? আর আমাদের বাঙালিদের নাম তো আরো ছোট ওদের তুলনায়। তো এটা গেল। এবার আপনি এখানে অনেক সময় দেখবেন ফর্মে এখানে একটা স্টার মার্ক দিয়ে দেয়, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে দেয়। স্টার মার্কের মানে কি? অবশ্যই পূরণ করতে হবে, এগুলো লাগবে, এগুলো ছাড়া তোমার ফর্ম আমি নেব না, ঠিক আছে? তো আমাদের এখানে বলে দিছে যে নেম ম্যান্ডেটরি ফিল্ড, মানে লাগবে, ইমেল ম্যান্ডেটরি ফিল্ড লাগবে, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি ফিল্ড লাগবে, এবং বলে দিছে যে তোমার এই ফর্মের কয়টা সেকশন হবে? 2টা সেকশন। প্রথম সেকশনে কে থাকবে? নেম, ইমেল, সেকেন্ড। তাহলে আমিও তো এখানে এটা বলতে পারি যে ঠিক আছে, তাহলে আমি এখানে একটা সেকশন করেই নেই। এই দেখছেন কি হতে কি হয়, বিলো, এটাকে বললাম ফার্স্ট সেকশন। হ্যাঁ, এটাকে বললাম ফার্স্ট সেকশন। ফার্স্ট সেকশনে কে কে থাকবে? নেম, মোবাইল নাম্বার, এখানে দেওয়াই আছে, ইমেল। আর সেকেন্ড সেকশনে যা থাকবে সেটা পরে দেখব। এটা হচ্ছে আমার সেকেন্ড সেকশন, রাইট? এটা পরে দেখব কি আছে, এটা পরে দেখবো, আমরা আগে ফার্স্ট সেকশনটা বুঝি। তো বলছে যে কি থাকতে হবে? ম্যান্ডেটরি ফিল্ড থাকতে হবে, নেম দিতেই হবে, ওই ব্যাটার নেম না দিলে এই ফর্ম আমি নেব না। তাহলে এখানে সেটা দেওয়ার ব্যবস্থা কি? এই যে দেখেন পার্পল কালারের যে রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ডকে অন করে দিবেন, ঠিক আছে? তাহলেই বুঝে যাবে। দেখাবো এই ফর্মের আউটপুটটা কি একটু পরে দেখাচ্ছি। এবার একটা কোশ্চেন তো করলেন, তারপরে কি করতে হবে? আরো দুটো ফিল্ড তৈরি করতে হবে না? ইমেল আর মোবাইল নাম্বার। এই যে ইমেল আর মোবাইল নাম্বার দিবেন তার জন্য হচ্ছে এই প্লাস সাইনে ক্লিক করবেন। এই যে দেখেন পাশে একটা প্লাস সাইন আছে, আপনি যখন যেটাতে আসেন, এখন এখানে আসছি না, এখানে আসছি না, কেমনে বুঝছি? এই যে এটা দিয়ে বোঝা যায় যে আপনি কোন সেকশনে আছেন। এইটাতে আসছেন, বোঝা যায় যে আপনি বর্তমানে এই সেকশনে আসছেন। এখন এখানে এসে যদি প্লাস সাইনে কি করেন, তাহলে কি করবে বলেন তো? অ্যাড কোশ্চেনে যদি ক্লিক করেন, আর একটা নতুন কোশ্চেন তৈরি হবে। কার উপরে তৈরি হলো? নেমের উপরে। আপনার কি নেমের উপরে হওয়ার কথা? আচ্ছা ধরেন ভুলে বলে এনেই ফেলছেন, ওরে আবার মুভ করানো যায় যে ভাই তুই উপরে চলে যা, এই যে উপরে চলে আসছে। আর ডিলিট তো ডিলিট, এই যে ডিলিট করে দিলেন। আবার কপি, এইটারই ধরেন নেই মানছেন না, তারই ডুপ্লিকেট আনতে যাচ্ছেন, এই যে ডুপ্লিকেট, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে ডিলিট, আর এটা হচ্ছে কি রিকোয়ার্ড। হ্যাঁ, রিকোয়ার্ড মানে কি? যে এইটাকে পূরণ করতেই হবে। তুমি যখন এই ফর্মটা পূরণ করবা, তুমি নেম না দিয়া পারবা না। এরপরে আছে কি? ইমেল অ্যাড্রেস, রাইট? নাকি কি আছে? ইমেল, এটাও বলছে ম্যান্ডেটরি। তাহলে আমি এখানে দিয়ে দিই ইমেল। ইমেল, ও দুইটা নিয়ে আসি না, একটা ডিলিট করে দেন, যে কোনো একটা ডিলিট করে দেন, বাস এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, ইমেল। হ্যাঁ, আচ্ছা, ও এটা তো আবার ম্যান্ডেটরি দেওয়াই আছে আপনি। আচ্ছা, ইমেল দিলেন। এবার ইমেলও শর্ট অ্যান্সার কেন? কারণ @gmail.com আর কত দূর হয়? বেশি দূর তো হয় না। যদি বলতে অ্যাড্রেস, তখন আপনারা প্যারাগ্রাফ দিতেন, কারণ কি
অ্যাড্রেস কি হয়? দারুসালাম রোড, মিরপুর, মহিলা টিটিসি, মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখানে প্রায় 15টা ওয়ার্ড বা 15টা লেটার, এরপর কমা দিয়ে দারুসালাম রোড, মিরপুর, বা এত ঢাকা 1216, তাহলে মোটামুটি 25 থেকে 26 আরো বেশি লেটার পড়তেছে। তো সেক্ষেত্রে প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফ মানে কি? শর্ট অ্যান্সার মানে অল্প কিছু, প্যারাগ্রাফ মানে আরো বেশি লিখতে পারবেন। দেখবেন কখনো কখনো কোনো কোনো ফর্মে বলা থাকে যে আপনারা যেগুলো পূরণ করছেন বা এ করছেন যে নেম, যে তোমার নাম লিখো, তাহলে শর্ট অ্যান্সার দেয়। এরপর লিখতে পারছে যে তুমি বলো তোমার জীবন বৃত্তান্ত লিখো, তখন কিন্তু প্যারাগ্রাফ দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো ইমেলে দিবেন, শর্ট অ্যান্সার দিলেন, আর ম্যান্ডেটরির জন্য কি দিলেন? এই পার্পল কালারটা অন করে দিলেন, এটা হলো অফ আর এটা অন। আর তারপরে বলছে আমার ওই যে ডাটা ভ্যালিডেশন এক্সেলে করে আসছেন, এরকম ডাটা ভ্যালিডেশন দিতে হবে। কি ভ্যালিডেশন? ডাটা ভ্যালিডেশন দিতে হবে, মানে যে এই ফর্মটা রেসপন্স করবে সে @gmail ছাড়া অন্য কোনো কিছু দিতে পারবে না। @gmail ছাড়া কি হতে পারে? @yahoo.com, outlook.com, @mttc.com, যে বা আপনাদের যে যারা আছে তিতুমির.com, তিতুমিরকলেজ.com হতে পারে না? আপনাদের কি কলেজের জন্য ইয়ে আছে? প্রাইভেট ভার্সিটিতে সাধারণত দেয় যে ধরেন আপনার নাম, আপনি একটা স্টুডেন্ট প্রাইভেট ভার্সিটি, ধরেন আপনি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাহলে কি দেয় যে ধরেন আপনার নাম প্রিয়াঙ্কা, তাহলে প্রিয়াঙ্কা দাসদাওয়ান @bracu.ac.bd, এরকম নামে কিছু ডোমেইন হোস্টিং দেয়, মানে কিছু জিমেল অ্যাড্রেস দেয়, স্টুডেন্টদের জন্য দেয়। বুঝতে পারছেন? ও ধরনের কিছু দিতে পারবেন না, ও ধরনের কিছু দিতে পারবেন না, আপনাকে @gmail.com দিতে হবে। তো সেক্ষেত্রে তার মানে কি ভ্যালিডেশন দিতে হবে। এই ভ্যালিডেশন কোথায় দিতে পারবো? এই যে দেখেন প্লাস, এখানে জাস্ট পাশে 3 ডটস আছে, রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন মানে কি? এই ফর্মে যে রেসপন্স করবে সে একটা, আপনি এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিচ্ছেন। আজাইরা উল্টাপাল্টা, ধরেন এটা যদি কোনো দাদুকে দেই, সে ভুলভাল দিতে পারে না? মোবাইল ফোনের জায়গায় দেখা যায় 11 ডিজিটের জায়গায় 12 ডিজিট দিয়ে দিতেছে। এ ধরনের ভুলভাল ইনফরমেশন যেন দিতে না পারে, তার জন্য কি করতে হয়? রেসপন্স ভ্যালিডেশন দিতে হয়। দেন রেসপন্স ভ্যালিডেশন দিলেন, এবার বলছে কি কি ভ্যালিডেশন দেওয়া যায়। আপনি এত কিছু জানার দরকার নাই, এখানে দিবেন যে টেক্সট, কি দিব? টেক্সট দ্যাট কন্টেন্স @gmail.com, টেক্সট দ্যাট কন্টেন্স @gmail.com। যদি সে না দেয় তাহলে তাকে একটা এরর মেসেজ দিবেন। কি মেসেজ দিবেন? প্লিজ প্লিজ হ্যাঁ, এন্টার ভ্যালিড, বা ভ্যালিড দিতে পারেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, বা হিন্ট দিতে পারেন যে প্লিজ এন্টার @gmail.com, এরকমও দিতে পারেন। হ্যাঁ, একটা হিন্ট দিয়ে দিতে পারেন, এটাই বেটার হয়। প্লিজ এন্টার @gmail, প্লিজ এন্টার ভ্যালিড বা @gmail.com। এটা হচ্ছে ইরর মেসেজ, তাকে ইরর মেসেজ দিবেন। আর এইটুকু অংশ কি ভ্যালিড করে দিলেন, টেক্সট দ্যাট কন্টেন্স @gmail.com দিলেন। ঠিক আছে? আপাতত এইটুকু করেন। করার পরে এই জিনিসটা, এই যে যতটুকু করলেন, এই ফর্মটা কেমন দাঁড়াইলো এটা আপনার একটু দেখতে মন চাচ্ছে, মানে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা হয়েছে যে আমি এইটুকু কি করছি দেখি কি দাঁড়াইলো। ঠিক আছে? তো তার জন্য এই যে চোখ সাইন আছে না, চোখ সাইন, এই চোখ সাইনে ক্লিক করলেই হবে। প্রিভিউ, প্রিভিউ দেখা যাবে। প্রিন্ট প্রিভিউ দেখি না আমরা, এরকম প্রিভিউ দেখা যাবে। কিন্তু তার আগে আপনাকে পাবলিশ করে নিতে হবে। পাবলিশ করা মানে কি? ফেসবুকে পোস্ট করেন না, ওই জিনিসটাই। পাবলিশ করলেন, পাবলিশ মারলেন, তাহলে পাবলিশ হয়ে গেল। এরপর আপনাকে একটা শর্ট এন্ড লিঙ্ক দিছে, ওকে, একটা বিরাট লিঙ্ক দিল না,
এই যে বিরাট একটা লিঙ্ক দিছে, এটা লিঙ্ক দিলে এটা কারো কাছে দিলেই তো সে বলবো যে না মনে হয় কোনো হ্যাকার ম্যাকার, জীবনও দিব না। এবার একে আবার শর্টেন করার ব্যাপার আছে, যে শর্টেন লিঙ্ক করে নিলেন, এবার কপি করে নিলেন, ঠিক আছে। এবার প্রিভিউতে ক্লিক করেন, তাহলে এইটুকু হচ্ছে আপনার ফর্মটা দাঁড়াইছে, বুঝতে পারছেন। এখানে ইমেল অ্যাড্রেসটা বেশি আসতেছে, এটা আমার কারণে, কারণ আমি 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখছি। এটা আমার কারণে আসে, আপনাদের ক্ষেত্রে আসবে না। আমি 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখছি, কারণ আমি অনেক জায়গায় লগ ইন করি, তো 2 স্টেপ ভেরিফিকেশন থাকলে যেটা হয় যে আমি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে এত কিছু দরকার নাই, আপনাদের ক্ষেত্রে এই ইমেলটা আসবে না, আপনাদের ক্ষেত্রে এই যে এটা আসবে, আর স্টার মার্ক ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন, এই যে দেখেন স্টার চলে আসছে, হ্যাঁ। আর এবার আপনি ভুলভাল খালি কিছু একটা দিয়ে দেখেন কি আসে, দেখেন এই যে দেখেন ইউ, মানে এমনি যে করতেছি আর কি, নাম তো আর ইউ হয় না, নামে কেন কোনো ভ্যালিডেশন দিলাম না, কারণ নামে আমাকে কোনো ভ্যালিডেশন দিতে বলে নাই, সেজন্য যা খুশি তার নাম দিন। এবার ইমেল আপনি দিলেন না mtc.com দিলাম, ধরেন নিবে না, কেন নিবে না, এই যে দেখেন, ঠিক আছে। আপনি জিমেল দেন, দেখবেন এই মেসেজটা আর দিচ্ছে না, ঠিক আছে। সাবমিট করতে দিবেন, এটা তো প্রিভিউ, প্রিভিউতে সাবমিট করা যায় না, ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখেন এই যে দেখেন এই যে তৈরি হয়েছে, দেখছেন ওই যে সেই ড্রাইভের ভিতরে এনএসডিএ অ্যাসেসমেন্ট নামে যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরে এই যে ফাইলটা তৈরি হয়ে আছে। মানে আপনি ধুম করে জিমেলে ঢুকেই ফর্ম তৈরি করতে যাবেন না, করা যায় না তা না, কিন্তু যাবেন না, আপনাকে ওরা যে প্রসেস ফলো করতে বসে সেই প্রসেস অনুযায়ী যাবেন। এটার কাজ আছে, পরে বুঝতে পারবেন, আর একটু আগালে বুঝতে পারবেন। এবার আপনাদের কাজ হচ্ছে, মোবাইল নাম্বারটা কি দেখাবো, মোবাইল নাম্বার দেখায় তারপরে আপনাদেরকে করতে দেই, তাহলে একটু আগায়। আচ্ছা দেখেন, সেকেন্ড কাজ হচ্ছে কি, আপনার মোবাইল নাম্বার, আপনার কি মোবাইল নাম্বার নেই, ইমেল, হ্যাঁ কোথায় আছি, পাবলিশ করার পরেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে যে কোনো কারেকশন আপনি পাবলিশ করার পরে হবে এবং আপডেট হতে থাকবে, বুঝতে পারছেন, কোনো ঝামেলা নাই। আচ্ছা তো দেখেন এখন আমি কোথায় আছি, ইমেলে আছি, সেক্ষেত্রে যদি প্লাস সাইন দিই তাহলে ইমেলের নিচে তৈরি হবে, আমি যদি এখানে এসে প্লাস সাইন দেই তাহলে কোথায় তৈরি হবে, নেমের নিচে তৈরি হবে। আপনাকে কোথায় তৈরি করতে বলছে, ইমেলের পরে, তাহলে আগে ইমেলে যাবেন, তারপর প্লাস সাইন দিবেন, তারপরে এখানে একটু দাঁড়ান ফোনটা ধরতে হবে। আচ্ছা দেখেন, তো মোবাইল নাম্বার শর্ট অ্যান্সার, হ্যাঁ। এবার যেহেতু বলছে যে ম্যান্ডেটরি করতে, তাহলে রিকোয়ার্ড দিয়ে দিছি, আর তারপরে বলছে যে ইয়ে করতে 11 ডিজিটের মোবাইল নাম্বার এবং বাংলাদেশি মোবাইল নাম্বার, অন্য কোনো দেশের জন্য দরকার নেই। তো সেক্ষেত্রে কোথায় যেতে হবে, আবারও সেই রেসপন্স ভ্যালিডেশনে যেতে হবে, হ্যাঁ। এবার মোবাইল নাম্বার জানার ক্ষেত্রে আপনাদেরকে একটু জানতে হবে, একটু পুরাতন হিস্ট্রিতে যাই। দেখেন আমাদের বাংলাদেশে যে মোবাইল নাম্বারগুলো আছে, সেটা কোনো এককালে সিটিসেল ছিল 01, হ্যাঁ 01 এটা দিয়ে শুরু হতো, 11, হ্যাঁ এটা দিয়ে শুরু হতো, ঠিক আছে। এখন সিটিসেল নাই, সো 01 দিয়ে চিন্তা করার দরকার নাই। আমাদের এখন এক্সিস্টিং মার্কেটে যা যা আছে সেটা 013 আছে, আর এরকম আছে, রাইট, এরকম আছে, এই পর্যন্ত আছে, রাইট। এখান থেকে এগুলা যে হয় না, এগুলো কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, হ্যাঁ। প্লাস এগুলা মানে যে যার মন মতো নাম্বার নিতে পারে না। ধরেন আপনার কাছে মনে হলো যে আমি কালকে বুস্টার নামে একটা মোবাইল অপারেটর হয়ে গেলাম, হ্যাঁ, যে বুস্টার টেলিকম হয়ে গেলাম। এবার আমি নিজে একটা কোড দিয়ে দিলাম যে আমি
02 দিয়ে শুরু করব। এটা কিন্তু এত সোজা না, এত তাড়াতাড়ি মানে এত সোজাতে বিজনেস করতে পারে না। তার জন্য আপনার কি জানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন বোর্ডের অনুমতি লাগে, আরো অন্যান্য কোড লাগে, যার কারণে এইটা দিতে পারে। এখন পর্যন্ত আমাদের রেজিস্টার যা যা আছে সেটা হচ্ছে 013 থেকে 019, মানে 017 ছিল গ্রামীণের এই সংখ্যা পূর্ণ হয়ে গেছে। কি সংখ্যা পূর্ণ হয়েছে সেটা আপনাদেরকে বলতেছি। তারপরে যখন সংখ্যা পূর্ণ হয়ে গেছে তারপরে ওরা 013 আবার নিছে, বুঝতে পারছেন? সো 011 যেহেতু মানে 0 কি ছিল বললেন 011, তাই না? 011 ছিল। এটা কিন্তু আবার এই গ্রামীণের পুরো সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ার পরেও গ্রামীণকে কিন্তু 011 দেয় নাই। কেন দেয় নাই? কারণ ওই যে সিটিসেল এটা অলরেডি অ্যাকোয়ার করে রাখছে। না, অ্যাকোয়ার করতে পারবে না, অনেক কিছু আছে, কপিরাইট অনেক ইস্যুস আছে, বুঝতে পারছেন? এত মানে ইজিও না। তো মার্কেটে এক্সিস্টিং এখন এটা আছে। এবার এটার বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা জীবনে পড়ছেন? হ্যাঁ, যে একটি সংখ্যার বৃহত্তম সংখ্যা কি হতে পারে, একটি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা কি হতে পারে, পড়ছেন জীবনে? কি জানি ম্যাম, কি বলেন নতুন নতুন। আপনাদেরকে আগে এক্সেল শেখানোর আগে আপনাদেরকে একদিন আমার উচিত যে ম্যাথ ক্লাসে যাওয়া, যে 9-10 এর যে ম্যাথ ক্লাসগুলো আছে না এগুলা। ওই আরেকজন পরিসংখ্যানে চলে গেছে। পরিসংখ্যান তো ম্যাথের একটা পার্ট। আপনাকে আগে বেসিক ম্যাথ এর কথা বলতেছি, এগুলো আর কি। হ্যাঁ, 1 2 3 যোগ করলে কি হয়। তাহলে এটার বৃহত্তম সংখ্যা কি হতে পারে, মানে এটার ক্ষুদ্রতম সংখ্যা কি হতে পারে? 11টা ডিজিট না? আমি অলরেডি 3টা ডিজিট দিয়ে ফেলছি, তাহলে লাস্টে কয়টা ডিজিট হবে? 8টা। 1 2 3 4 5 6 7 8। এই যে এক গুণার মাঝখানে একটা কথা বইলা বসছে, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে এই রেঞ্জের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই রেঞ্জের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হবে? 9। 8টা 9। 1 2 3 4 5 6 7 8 9 তো না, 8টা লাগবে, তাই না? তাহলে 11টা ডিজিট হলো না? 11। এবার দেখেন যে কোনো একজনের ফোন নাম্বার বলেন, দেখবেন এর মাঝখানে পড়ছে। আপনাদের যে কোনো একজনের ফোন নাম্বার, যেমন ধরেন আমার ফোন নাম্বার কি 00192407876 তাই না? পড়ছে না এর মধ্যে? থাকতে পারে, আমি জানি না, হাত থাকতে পারে। যেমন গ্রামীণের ক্ষেত্রে কি হয়েছে, এটা 01, এই যে 9999 এটা পূর্ণ হয়েছে, তখনই ওরা 03 তে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সো আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ এত কিছু এটা বোঝার দরকার আপনাদের। আপনার কাজ হচ্ছে এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা নেবেন আর বৃহত্তম সংখ্যাটা দিবেন, তাহলেই শেষ। এবার যে যেই মোবাইল নাম্বারে দেবে এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? ভ্যালিড। হ্যাঁ, তো এটা করার সময়, হ্যাঁ করার সময় আপনি কি করবেন, মোবাইল নাম্বার এখানে বলবেন যে নাম্বার বিটুইন, এবার ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যাটা বসায় দিবেন। এখানে লিখতে গেলে কিন্তু ভুল করবেন, অনেকে ভুলে এখানে লেখেন না। আপনি যে কোনো ওয়ার্ড ফাইলে লিখে নেবেন, যে কোনো ওয়ার্ড ফাইলে গিয়ে আপনি 013 দিবেন, তারপর গুনে গুনে 8টা শূন্য দিবেন, 1 2 3 4 5 6 7 8। এবার একইভাবে 019 দিবেন, 1 2 3 4 5 6 7 8। এই যে দেখেন কার্সর ঠিকঠাক মতো বসছে না? এবার প্রথমে এটাকে কপি করেন, কপি করে এখানে দেন। এখানে দিতে গেলে কিন্তু ভুল করবেন, এখানে যদি বেশি পণ্ডিতি করে 01, যেমন যেমন আমরা কি করছি ডাটা ভ্যালিডেশনের ট্যাবে ডাটা মানে ফর্মুলা দেওয়ার আগে কোথাও এক জায়গায় লিখে দিছি না, তারপর কপি করে পাঠিয়ে দিছি না? কেন? ওই যে ওখানে অল্প জায়গা দিতে গেলেই ভুল করবেন।
এখানেও সেম, আপনি কোথাও এক জায়গায় এই জিনিসটা লিখে নেবেন, দিবেন, কাহিনী খতম। আর লিখবেন যে প্লিজ এন্টার ভ্যালিড বাংলাদেশি মোবাইল নাম্বার, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। এটা আপনি যা দেন, আপনি যদি বলেন প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার, সমস্যা নাই, আপনি যা দিবেন। আপনি যদি বলেন যে প্লিজ এন্টার মাই নাম্বার, ওই ইরর মেসেজ ওইটাই আসবে, ঠিক আছে? প্লিজ এন্টার ভ্যালিড বাংলাদেশি মোবাইল নাম্বার, এটা আপনি যা দেন, আপ টু ইউ, ঠিক আছে? দিলেন, তাহলে আপনার মন চাইলো আবার একটু প্রিভিউ দেখতে, আবার চোখ সাইনে চলে যান, ও আপনাকে প্রিভিউ দেখা দেবে যে তোমার ফর্মটা এখন পর্যন্ত এইটুকু দাঁড়াইছে। এবার আপনি চেক করেন, প্রথমে 01 কম সংখ্যা দিয়ে চেক করে দেখেন মেসেজ দেয় কিনা। যেমন এইটুকু আমাদের ভ্যালিড মোবাইল নাম্বার না, রাইট? মেসেজ আসার কথা, দেখি দেয় কিনা। এটা দিয়ে এন্টার মারেন, এই যে দেখেন দিছে। হ্যাঁ, আবার এটা হচ্ছে কম দিলাম, 11 ডিজিটের কম দিলাম, এবার বেশি দিয়ে দেখবো 019240787763, একটা বেশি বাড়ায় দিলাম, ঠিক আছে। এবার বরাবর দেই, কোনো এরর মেসেজ দেবে না, ঠিক আছে? বুঝতে পারছি? একবার কম দিয়ে চেক করবেন, একবার বেশি দিয়ে চেক করবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত যতটুকু প্রিভিউতে গেলে, জাস্ট প্রিভিউতে ক্লিক করলে অটোমেটিক নিউ ট্যাব, ব্যাক করা লাগবে না, এগুলো কেটে দিলেই হবে। মেইনটা থেকে যায়, যে দেখেন প্রিভিউ দিছি, মেইনটা কিন্তু থেকেই গেছে, এটা জাস্ট নতুন করে অ্যাড হয়েছে। যা আছে তাই, এখানে সেভ করতে হয় না, এটা সেভ থাকে, অলওয়েজ সেভ থাকে। এক্ষেত্রে যেহেতু বললেন একটা চোরা বুদ্ধি বলে দেই,